ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। বহুল আকাঙ্ক্ষিত যে সংসদ আমরা পেলাম, সেই সংসদের প্রথম অধিবেশন আজ 12ই মার্চ। আমরা যেটি সময় জানতে পেরেছি যে সকাল 11টায় এই অধিবেশন বসবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সংসদ নেতার নেতৃত্বে সংসদীয় দলের বৈঠক করেছে সরকারি দলের সংসদীয় দল কমিটির বৈঠক, এবং একই সাথে বিরোধী দলও বৈঠক করেছে। সেই সঙ্গে এনসিপির নেতারা নাহিদ ইসলাম করেছেন, তিনি বিরোধী দলের চিফ হুইপ, এবং একটি মানে প্রধান যে আলোচনাটি আসলে অধিবেশন শুরুর আগে থেকেই বিতর্কে বলবো না, আলোচনায় আসছে, সেটি হলো জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো নিয়ে তারা আলোচনা করছেন। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটি বিএনপি নেয়নি। যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে আহ্বান জানিয়েছেন যে এই শপথটা নিয়েই তারা জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়ন করতে চায়। সালাউদ্দিন আহমেদও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের পিছপা হবে না। এমনকি ডক্টর ইউনূসের যে 130টির বেশি অধ্যাদেশ, সেগুলোও প্রায় হুবহু তারা এই সংসদে রেটিফাই করবেন। আমরা সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করছি। এই অধিবেশন কেমন হবে, বোঝা যাচ্ছে যে অনেক আলোচিত বিষয় আসবে। সংসদ অধিবেশনের প্রস্তুতি ও অন্যান্য নিয়েই আজকের বিষয়। আমাদের সঙ্গে আজকে দুই তুমুল জনপ্রিয় ছাত্রনেতা রয়েছে। ছাত্রনেতাদের নেওয়া হয়েছে কারণ জুলাই সনদের সাথে ছাত্রদের সরাসরি সংযোগ, যে কারণে আমরা এই আলোচনাটি বেশি করব। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সে আন্দোলনে তুমুলভাবে নির্যাতিত আমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম শুনে আলোচনা শুরু করব। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকাল স্পিকার, ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি, ভাষণে তুলে ধরবেন সরকারের লক্ষ্য উদ্দেশ্য। অধিবেশনে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের কাছে গঠনমূলক ভূমিকার প্রত্যাশা। জনগণের সংসদ, কাজে আমি তাদের জনগণের কাছে এই অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার আহ্বান এনসিপির। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। ফিলিং স্টেশনগুলোতে আজও ভিড়, বিভাগীয় শহরে অকটেন পেট্রোল সরবরাহ বাড়াচ্ছে বিপিসি। চট্টগ্রাম বন্দরে 6টি জাহাজ থেকে তেল খালাস শুরু। এবং ডিজেল সংকট ভোগান্তি বাড়াবে যাত্রা, সড়কে মহাসড়কে চলবে না ফিটনেসবিহীন পরিবহন। দর্শক, শিরোনাম শুনছিলেন। ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। তাহমিদ, আপনাকে দিয়ে শুরু করব। সরকারি দল এবং বিরোধী দল দুইজনের যে বক্তব্য আমরা শুনলাম, সেই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে গঠনমূলক আলোচনা হবে। বিরোধী দলও সরকারকে গঠনমূলক আলোচনার মধ্যেই রাখবেন। দেশ ও জাতির জন্য ক্ষতিকর যেটি, সেটি সেই জায়গায় তো বিরোধী দল দাঁড়াবেই। তবে আমানুল্লাহ আমান, আপনাকেও বলছি, আপনিও ছিলেন এই আন্দোলনে। এই যে সংসদ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানেরই একটি রূপরেখা আসলে এই সংসদের মাধ্যমে মানুষ পেল। এবং এই জুলাই আন্দোলন আসলে কারণ না, জুলাই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের। সেখানে ছাত্রদল ছিল, ছাত্র শক্তি ছিল, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধীনেই আন্দোলন হয়েছে, এবং সারা দেশের মানুষ সেখানে ছিল। আমি সুনির্দিষ্টভাবেই আপনাদেরকে এনেছি এই কারণে যে আপনি
কোনো রাজনৈতিক জায়গার বাইরে গিয়ে জুলাই সনদকে কিভাবে দেখতে চান, এবং এই সংসদটি তো এই জুলাই সনদকে সামনে আনবেন, এই সংসদের ক্ষেত্রে আপনার দিক নির্দেশনা কি বা পরামর্শ কী, যেহেতু ছাত্ররা এই রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি এগিয়েছে? আপনাকে ধন্যবাদ। তো আমি আসলে প্রথমেই যে বাংলাদেশের মানুষকে আসলে অভিনন্দন জানাতে চাই যে তাদের যে দীর্ঘদিনের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, সেই 17 বছরের সংগ্রামের পরে তারা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছে। তো প্রথমেই আমি আসলে, যেহেতু আমরা এখন বিরোধী দল, তো বিরোধী দলে থাকলেও আমরা বর্তমান সরকার এবং তার যে পলিসিগুলো, সেগুলোকে আমরা আসলে কখনোই তার আগের যে সরকারটা ছিল, যে অবৈধ সরকার ছিল, শেখ হাসিনা ছিল, তার সাথে আমরা কখনো কম্পেয়ার করতে চাই না। বরং আমরা একটা গণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিকভাবেই দেখতে চাই, তার বিরোধিতাটাও গণতান্ত্রিকভাবে করতে চাই, যাতে আমি আমার জায়গা থেকে বা আমার দলের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এটা, যাতে আমাদের বিরোধিতার পর্যায়টা এরকম না হয় যে সেটা আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যেমন করতাম সেটা যাতে বিএনপির সাথে না হয়। কারণ এটা একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা বৈধ অন্যায় কোনো সিদ্ধান্তের দিকে হ্যাঁ, গেলেও সেটা অবশ্যই। আপনারা সেই কাজ করবেন? বিএনপি যদি অন্যায় কাজ করে অবশ্যই আমরা বিএনপির বিরোধিতা করব, বাট আমার বিরোধিতার ধরনটা কেমন। যেমন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতাম তখন আমার ভাষা একরকম হতো, যখন আমি একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করব তখন আমার ভাষা অবশ্যই ভিন্ন হতে হবে। তো সেটি হচ্ছে না, আমরা আপনি কি আমাদের গণতান্ত্রিক সরকারকে ছাড় দেওয়ার চেষ্টা করছেন না, যে গণতান্ত্রিক বিএনপি সরকারকে যদি ছাড় দেয়া না। জাতির মানে ধরেন একটা সিম্পল বিষয় যে হচ্ছে, ধরেন আওয়ামী লীগের সময় যখন আওয়ামী লীগের সময় গত 17 বছরে আমরা যখন আন্দোলনগুলো করেছি, আমরা তো আওয়ামী লীগকে কখনো লেজিটিমেট সরকার হিসেবে দেখতাম না। আমরা দেখতাম যে সে শোষক, আমাদের উপর জোর করে বসে আছে ক্ষমতা দিয়ে, তার কাছে তো আসলে জনগণের ম্যান্ডেট ম্যাটার করে না। কিন্তু আমি এখন যদি বর্তমান সরকারের কথা বলি, বর্তমান সরকার এখন পর্যন্ত যেভাবে আপনার করছে বা যেভাবে লেজিটিমেসি ফাংশন করছে, কি প্রয়োজন ছিল আওয়ামী লীগের? আওয়ামী লীগ তো সেটাকে গুরুত্বই দিত না। হ্যাঁ এটাই, আওয়ামী লীগের তো আমার লেজিটিমেসি গুরুত্ব ছিল না, বাট আমরা আশা করব যে বিএনপি সরকার জনগণের সাথে সেই সম্পর্কটা রাখবে যেখানে লেজিটিমেসিটা ম্যাটার করে, যেখানে আমার বৈধতাটা ম্যাটার করে। এই জিনিসটা হচ্ছে আমরা চাই যে বিএনপি সরকার ইনশিওর করুক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একজন শিক্ষার্থী হিসেবে, যেহেতু আপনি বলেছেন যে আমি পলিটিক্যাল রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে যদি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলি, তো অবশ্যই যে আমরা জুলাই বিপ্লবে সবাই অংশগ্রহণ করেছি এবং এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা একটা নতুন সরকার পেয়েছি। তা আমাদের অবশ্যই সকলেরই আকাঙ্ক্ষা এটা যে জুলাই সনদ যেটা আছে সেটি যাতে বাস্তবায়ন হয়। এবং আমরা দেখেছি যখন নির্বাচনের ক্যাম্পেইন চলে, ইশতেহার চলে, সেই সময় কিন্তু তারেক রহমান এই গণভোটের পক্ষে রায় চেয়েছেন মানুষের কাছে, এবং তার অর্থটা হচ্ছে যে নৈতিকভাবে বিএনপি সরকার এই জুলাই সনদের সাথে ঐক্যমত পোষণ করে এবং মানুষ যেহেতু গণভোটের পক্ষে হাঁ দিয়েছে। আপনি একটা বিষয় লক্ষ্য করুন, যখন আপনি ইশতেহার অনুযায়ী নির্বাচন হয় তখন আপনি ইশতেহারটা বাস্তবায়ন করবেন, কিন্তু এখানে জনগণ একই সাথে ম্যান্ডেট দিয়েছে যে আপনাকে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। তাই এখানে আসলে কোনো ভিন্ন কিছু বলার সুযোগ নাই যে আমি আমার ইশতেহারটা বাস্তবায়ন করব শুধু, কারণ এখানে আপনার যে মানুষরা আছে তারা সবাই চায় যে আপনার জুলাই সনদটা বাস্তবায়ন হোক। এখানে আপনার ইশতেহারটা কি, আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি যে বিএনপির কি কি ইশতেহার ছিল, এটা বাংলাদেশের 90% বা 95% মানুষ জানে না, এটা ম্যাটার করে না। কিন্তু জুলাই সনদ সম্পর্কে জানে না কেন? কারণ বাংলাদেশের মানুষের কাছে আসলে এখানে যে দলের ইয়েগুলো ইম্পর্টেন্ট, প্রতীকটা ইম্পর্টেন্ট, বা তাদের কাছে মার্কেটিংটা হয় কিভাবে। দেখুন আপনার এই নির্বাচনে মার্কেটিংটা কিভাবে হয়েছে, ধানের শীষের পক্ষে ফ্যামিলি কার্ড। আপনি যদি বিরোধী দলগুলোর দিকে দেখেন তাদের কিছু ম্যান্ডেট ছিল, বাট মূল জিনিস যেটা তারা দাঁড় করানোর চেষ্টা করেছে যে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের প্রতীক, যে ন্যায় ও ইনসাফের পক্ষে তাদের প্রতীক। এইরকম করে দুইটা ন্যারেটিভের ভিত্তিতে কিন্তু নির্বাচনটা হয়েছে। এখানে ইশতেহার নিয়ে আমরা কোনো ডিবেট দেখি নাই, ইশতেহার নিয়ে আমরা কোনো বিস্তারিত পর্যালোচনা দেখি নাই, যার কারণে এখানে মানুষ যে গণভোট, যে জুলাই সনদের পক্ষে হাঁ ভোট দিয়েছে, সেই জুলাই সনদটাকে আপনি কখনো নিজের ইশতেহারের অজুহাত দিয়ে সেটাকে আপনি বাতিল করতে পারেন না। আচ্ছা, আমি আবার আসবো। আমান, জুলাই সনদ নিয়ে ছাত্র দলের কোনো দ্বিমত নাই এই ব্যাপারে, জুলাই সনদ নিয়ে বাংলাদেশে কোনো মানুষেরই দ্বিমত নেই, কিন্তু জুলাই সনদের এমন বেশ কিছু বিষয় আছে যেগুলো শুধু বিএনপি না, আরও অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এবং বিএনপি যেহেতু একটা সুনির্দিষ্টভাবে রাষ্ট্র পরিচালনা করে আসা দল, তাদের ছাত্র সংগঠন হলেও আপনার কিন্তু দায়িত্বের জায়গার থেকে এক ধরনের বাধ্যবাধকতা থাকে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় জুলাই সনদ যেভাবে বিএনপি চিন্তা করছে সেইভাবে বাস্তবায়নের দিকে গেলে কি সাধারণ মানুষের, সারা বাংলাদেশে জুলাই নিয়ে যে
চিন্তা ভাবনা সেটা আঘাতপ্রাপ্ত হবে কিনা এবং বিএনপির জনপ্রিয়তা কমবে কিনা? ধন্যবাদ আপনাকে, যারা বৈশাখী টেলিভিশনে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ যে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল, সেটি দীর্ঘ শোষণ, বঞ্চনা, নিপীড়ন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনবিস্ফোরণের একটা মুহূর্ত ছিল জুলাই গণঅভ্যুত্থান। সেখানে আপনার দীর্ঘ পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন ছিল। মানুষ মনে করেছিল যে স্ব জায়গায় মানুষ উপেক্ষিত, একটা জালেমের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছিল, যার কারণে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল এবং তারা একটা মানব আর দানবের খেলার মধ্যে চলে গেছিল বাংলাদেশ। যে যারা আপনার আওয়ামী লীগের ছিল, ফ্যাসিস্টের ছিল, তারা দানবী স্টাইলে চলত। এমনকি তৎকালীন স্বৈরশাসকের যে ব্যক্তিগত আচরণ, সেইটাও আসলে মনে হয় সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে পার্থক্য ছিল, সেটাও ওনার কথাবার্তায় মনে হয় যে না, উনি সব কিছু। যে ওনার বোন ওনাকে ফোন দিয়ে বলেছে যে তুমি এত কোটি মানুষকে খাওয়াও, 10 লাখ রোহিঙ্গাকে খাওয়ালে কী হবে। তো এই যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, একটা পর্যায়ে মানুষ একটা উসিলায়, পৃথিবীতে সমস্ত বিপ্লবগুলি অনেক দেশেই তো দেখা গেছে যে 37, 40, 53 বছর পরে একটা দেশে, রবার্ট মুগাবের বলেন, আপনার রেজা শাহ পাহলবিদের বলেন, এটা অনেক বছর পরে একটা বিপ্লব হয়েছে। বাংলাদেশেও 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভের ফলে এই ঘটনা ঘটছে। এখন বাংলাদেশের মানুষের কী চাওয়া? এখন বাংলাদেশের মানুষ সুশাসন চায়। মানুষ চায় যে তার প্রতিনিধি হবে, সে তার আচরণ এবং নাগরিকের আচরণের ভিতরে কোনো বড় দেয়াল থাকবে না, শোষক আর শাসক, মানে শোষিত এরকম থাকবে না। যে আপনি শুধুমাত্র যে চেয়ারটি পেয়েছেন সেটা দায়িত্ব পালনের জন্য। যেই বাস্তব চিত্রটা আমরা তারেক রহমানের আচরণের মধ্যে দেখতে পাই, যে উনি একটি সরলতা, স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ নাগরিকের সাথে ওনার অনেক ব্যবধান, এরকম কিছু ওনার আচরণে প্রকাশিত হচ্ছে না। জুলাই সনদ তো অবশ্যই মানে এটা যারা ফ্যাসিস্ট বিরোধী আছে, আমাদের সকলেরই চাওয়া জুলাই সনদ। কিন্তু একটি বড় রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা খুব সুচিন্তিতভাবে এবং মানুষের কাছে তারা বলেছে যে কোন কোন বিষয়গুলিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং কেন দিয়েছে, সে ব্যাখ্যা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার এসেছে। এবং এখন জামাত নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে, এনসিপি, সেই জোটের মধ্যে যদিও নির্বাচনী জোট বলা হয়, কিন্তু তাদের কথোপকথনে আসলে এক ধরনের ঐক্য, রাজনৈতিক ঐক্য আমরা দেখতে পাই। তারাও কিছু বিষয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। আসলে তির্যক বাক্য মানে আমরা জর্জরিত হয়ে যেমন বলে যে এটা বিএনপি বিরোধিতা করতেছে জুলাই সনদের, ওই নোট অফ ডিসেন্টকে কেন্দ্র করে। কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেদিন থেকে আলোচনা শুরু হলো ঐক্যমত্য কমিশনের, আপনি যদি সব বিষয়ে একমত হন তাহলে তো একটা ডিসকাশনের কোনো দরকার হয় না, হয় নাকি? যে তাহলে তো সব একই। ঐক্যমত্য কমিশনে পর্যাপ্ত বাহাস হয়েছে, কথাবার্তা হয়েছে, দলগুলো তার একটা জায়গায় আসার পরে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট, যে বলা হয়েছে যে আমি যে বিষয়টা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, অর্থাৎ আমি মানে বিএনপি, সেইটা জনগণ যদি ভোট দেয় তাহলে আমি আমার মতো বা জনগণের আপনার যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী বাস্তবায়ন করবে। এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মানুষ তো, বাংলাদেশের মানুষ বুঝে যে কখন কি করণীয়। এই নোট অফ ডিসেন্ট তো বিএনপি আগিয়ে দিয়েছে, আপনি যেটি অফ দ্য রেকর্ডে বললাম, আপনি বললেন যেটা, তো তারপরে মানুষ বিএনপিকে ভোট দিচ্ছে। এখন এই যে হাবট না ভোটের বিষয়টা, হাবট না ভোটে আমি এখন দেখা গেছে অনেকে মনে করবে একটা বিষয়ের সাথে যোগ করি, যে তাহমিদ যেমন বললেন যে বিএনপি নির্বাচনী ইশতেহার মানুষ পড়েনি, আপনার কি মনে হয় বিএনপি নির্বাচনী ইশতেহার মানুষ পড়েনি, বা গণভোটে যে 4টা প্রশ্ন ছিল সেগুলো মানুষ পড়েছে বা পড়েনি? আপনার এই জায়গাটায় কি? না, এটা যদি আপনি ঢালাওভাবে বলে দেন তাহলে এটা ভুল হবে। কারণ হচ্ছে কিছু মানুষ হয়তো বা পড়ে নাই, কিন্তু হাবট না ভোট নিয়ে তো পর্যাপ্ত সরকার থেকে দলগুলো নানা রকম প্রচারণা করেছে। সরকারি অফিস আদালতে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, কেন্দ্রীয়ভাবে প্রচারণা হয়েছে। সুতরাং মানুষ এ বিষয়ে জ্ঞাত। এটা যদি আমরা বলি যে পড়ে না, এটা আসলে ঢালাভাবে বলা ঠিক না। বিএনপির ইশতেহার তাহলে মানুষ পড়ে নাই? অবশ্যই পড়ছে। না, যেই দেশের মানুষ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামছে তারা তো সচেতন অবশ্যই তারা পড়েছে। এবং বিএনপি যে বিষয়ে নোট অফ ডিসেন্টগুলি দিয়েছে, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি যাদের অভিজ্ঞতা আছে তাদের কিছু বিষয় যার অভিজ্ঞতা নাই তার চেয়ে আলাদা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলি দিয়েছে, জামাত যেগুলি দিয়েছে, যে আমার সামনে আছে নোট অফ ডিসেন্টকে কোন বিষয় দিয়েছে। দেখেন, আমাদের দেশে একটি কালচার আছে, যেটা আমরা যেমন মনে করেন ধর্মীয় দলগুলোকে দেখি, আপনার যে মৌলিক নীতি তার বাইরে গিয়ে কে পাস করলো টুপি পরবে, কে গোল টুপি করবে, কে পাঞ্জাবের এখান থেকে কাটা থাকবে, কে গোল থাকবে, এইগুলি নিয়ে পর্যাপ্ত বাহাস হয়, ঝামেলা হয়, আকীদাগত সমস্যা হয়।
তারা কখনো এক পাল্লা উঠতে পারে না। এখন জুলাই সনদটা নিয়ে এই ধরনের কথাবার্তার কোনো দরকার নেই। বিষয়টা হচ্ছে যে মানুষ এখন চায় যে, যেটা দিয়ে আমি প্রথম শুরু করলাম, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তাদের নিয়ন্ত্রণ থাকবে, সে 3 বেলা পেট ভরে ভাত খাবে, সে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যাতে আমার কোনো সন্তান না হয়, এই যে মাদক বিরোধী অভিযানগুলি চলতেছে, সমাজে একটি ওই ধরনের পরিবেশ থাকুক, আমার কোনো বোন বাসা থেকে বের হয়ে গিয়ে আবার যাতে নিরাপদে ফিরে আসতে পারে সেই গ্যারান্টি চায়। মানুষের এই নোট অফ ডিসেন্ট আর জুলাই সনদ নিয়ে আপনি জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, 100 জনের ভিতরে 5 জনও এই বিষয়ে ইন্টারেস্টেড না। এগুলি আমরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনার অনেকে অতিরঞ্জিতভাবে এটাকে উপস্থাপন করে থাকি। কিন্তু তারেক রহমান নেতৃত্বাধীন সরকার যেভাবে স্টার্ট করছে, আমার মনে হয় যে যারা সংসদে বিরোধী দল থাকবেন তারাও কিন্তু আপনার রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলে থাকেন, কিন্তু প্রত্যেকেই তারা এই বিষয়টাকে খুবই ইতিবাচকভাবে নিচ্ছে। আপনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রাণকেন্দ্র সচিবালয়, আমি নিজে মন্ত্রী পর্যায়ের এবং মানে যারা কর্মকর্তা আছে, আমি নিজে অনেকের সাথে কথা বলেছি আর কি। সবাই দেখেন, দেশের প্রধানমন্ত্রী গিয়ে যদি সকাল 9টায় বসে থাকে, সেখানে অন্যান্য স্টাফরা বা যারা আছেন তাদের তো ভাই আরও আগে যেতে হবে। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি অন্তত এই 20 দিনে অন্তত 50টা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে পারবো, এবং আপনারা সাংবাদিকতা করেন, আপনারা আমাদের বিষয়ে আরও বেশি জ্ঞাত। যে এই যে ইতিবাচকতা শুরু হয়েছে, এইখানে সরকারকে অবশ্যই সহযোগিতা করতে হবে। না হলে ওই যে গদবাধা, যিনি, আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, প্রথমে উনি শুরু করলেন যে আপনার এই যে আগের যে স্টাইলটা ছিল, আপনি যাই করেন না কেন আমি বিরোধিতা করবো, সেই জায়গাটা যাওয়া যাবে না। এবং দুঃখজনকভাবে হলো সত্য, আমরা জামাতের মধ্যে এই আচরণ দেখতে পাই যে কিছু লোক আছে যারা তাদের আমির মহোদয় থেকে শুরু করে সবাই বলছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক হয়েছে ইত্যাদি। পরবর্তীতে আবার ক্ষণে ক্ষণে বয়ান চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারিং মানে মেটিকুলাস ডিজাইন, নানান কথাবার্তা বলে থাকেন। এই যে রাজ্জাক সাহেবরা অনেক গলাবাজি করে থাকেন। আমি মনে করি এগুলি টেলিভিশন টকশো পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার জন্য কোনো পায়তারা এগুলি দিয়ে আসলে করলে মানুষ এগুলি ভালোভাবে নেবে না। এবং দেখেন যে এই যে মানে কথাগুলি হয়, এর বিরুদ্ধে কিন্তু বিএনপির কোনো স্টেক হোল্ডার এর বিরুদ্ধে কোনো তির্যক বাক্য মানে কোনো প্রতিবাদ করে না। এটা একটা উত্তম গণতন্ত্র। কারণ এটা আওয়ামী লীগের স্টাইল ছিল যে মারো, ধরো, থামাও, কথা বলতে পারবে না, উঠায় নাও, ডিজিফাই ব্যবহার করে, এসে এগুলোর মধ্যে আমরা নেই। আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানে। যখন দেখবো যে এই লোকটা অনবরতভাবে মিথ্যা কথা বলতেছে বা উদ্দেশ্য প্রণীত বলতেছে, তখন মানুষই অটোমেটিক্যালি তাকে ঘৃণা করবে এবং তাকে বলবে যে না, এই লোকের কথাবার্তা শোনার দরকার নেই। আমরা তাহমিদ, আপনি বলছিলেন যে নির্বাচনী ইশতেহার অতটা পড়েনি, না পড়ে সেখানে আমি একটু ভাইয়ের কথা দিয়ে প্রথমে শুরু করি। ভাই প্রথমেই বললেন যে বাংলাদেশের মানুষ এখন আমি একটা প্রশ্ন দিয়ে রাখি। আচ্ছা, শিওর। প্রশ্ন দিয়ে রাখি, এটি নিয়ে প্রয়োজনে বিরতির পরে আলোচনা করব। 2042 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, এমন বক্তব্য দিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। এবং বক্তব্য তিনি দিয়েছেন, এটা ঠিক। আবার এটাও ঠিক যে বিএনপি কিন্তু তাকে আবার সতর্ক করেছে এই ধরনের বক্তব্য দেওয়ার, শোকজ করেছে। এটি নিয়ে আমরা বিরতির পর প্রয়োজনে আলোচনা করব। আমরা 3 মিনিট আছে আমাদের আগে, বিরতির আগে। ওকে, প্রথমে হচ্ছে আমান ভাই যেটি বলেছেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে আসলে মানুষ সচেতন হয়েছে। আবার তিনি বললেন যে বাংলাদেশের মানুষ এখন শুধু কনসার্ন দেখাচ্ছে তার খাবার নিয়ে, তার নিরাপত্তা নিয়ে, তার আসলে জুলাই সনদ বা নোট অফ ডিসেন্ট নিয়ে খুব বেশি কনসার্ন না। তো এখানে আসলে ওনার স্ববিরোধিতাটা চোখে পড়ে। এবং আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যখন এই গণভোটের প্রচারণা করি, আমরা ছাত্র সংগঠন হিসেবে কোনো একটি প্রতীকের প্রচারণার থেকে আমাদের বেশি মেইন প্রায়োরিটি ছিল আমরা গণভোটে হার পক্ষে ক্যাম্পেইনটা করব। এবং সেটার জন্য সারা দেশব্যাপী আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে ক্যাম্পেইন করি এবং সরকারের পক্ষ থেকেও একইভাবে ক্যাম্পেইন করা হয়। এই গণভোটকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয় এবং এর মাধ্যমেই কিন্তু এই যে জুলাইয়ের যে গণভোট, সেটার পক্ষে কিন্তু আমরা রায়টা আনতে পেরেছি। আমরা দেখেছি আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপির তৃণমূলে প্রচুর না ভোটের ক্যাম্পেইন করা হয়েছে। এবং আমরা দেখি যে ভোট কেন্দ্রগুলোতে আমার টাইম লাইনে এমন অনেকগুলো প্রুফ আছে যেখানে বলা হইতেছে যে ধানের শীষে ভোট দিবেন, গণভোটে না দিবেন, ধানের শীষ, গণভোটে না, এভাবে করে হচ্ছে ক্যাম্পেইন করা হয়েছে। এরপরও কিন্তু গণভোটে হাঁটা আসছে। এখন কথা হচ্ছে, তাহলে আমার এই নির্বাচনে কয়টা ইশতেহার ছিল? এই নির্বাচনে আমার 2টা ইশতেহার ছিল। একটা ইশতেহার ছিল যেটা দলগুলো দিয়েছে, আরেকটা ইশতেহার ছিল যেটা জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষ দিয়েছে, যে এই রাষ্ট্রের এই মৌলিক সংস্কারগুলো তোমাকে করতে হবে, যেই ক্ষমতায় আসুক তোমাকে এটা করতে হবে। আমি জানি তোমার নোট অফ ডিসেন্ট আছে, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তোমাকে এই চেঞ্জগুলো করতে হবে। এইটা হচ্ছে জুলাই সনদের ইশতেহার। এবং যখন জুলাই সনদ গণভোটে
মানে জয়যুক্ত হলো, অর্থাৎ জুলাই সনদ যখন পাশ হলো জনতার রায়ে, জনতার আদালতে, তখন সেখানে আপনার দলীয় সিদ্ধান্ত আর এখানে ম্যাটার করে না। এবং এটাই জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা, মূল যেই জায়গাটা সেটা, যে আপনি এখানে দলের থেকে রাষ্ট্রকে, জনগণকে বেশি প্রায়োরিটি দিবেন। আপনি যদি বলেন আমার ইশতেহার এটা ছিল তাই আমি এটাই করব, তাহলে আপনার সাথে আওয়ামী লীগের পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ সে যেটা বলতো সেটাকেই সঠিক মনে করতো এবং এটাই করতো। এবং আমি আরেকটু ইয়েতে আসি, উনি বললেন বিএনপির অনেক ভালো কথা বলা যায়, আমরাও গণতান্ত্রিক জায়গা থেকে কিছু বিএনপির সমালোচনা করি। তার একটা জায়গায় যদি বলি, এই যে বিএনপির যিনি শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল ওনার কাছে। উনি প্রথমেই হচ্ছে সরকারকে মোরাল পুলিশিংয়ের, পুলিশকে একটা রাইট দিয়ে দিলেন যে 10টার পর যারা বের হয় তাদেরকে হচ্ছে ধরার জন্য, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং আমরা দেখেছি এই জিজ্ঞাসাবাদের ফলাফল কি হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সাংবাদিক সহ অনেককে হচ্ছে পেটানো হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে। এবং এটা করা হয়েছে মূলত দলীয় যে গুন্ডা পান্ডারা আছে, এলাকার লোকাল যারা আছে, তাদেরকে হচ্ছে পদায়ন করার জন্য। এর মাধ্যমে এবং জয়নুল আবেদিনের কথা যদি এই বক্তব্যটা আমরা আসবো বিরতির পরে, আর আপনার বক্তব্য থাকলেও বিরতির শেষের শুরুতে আপনি যদি ওনার বক্তব্যের খণ্ডন করেন। এছাড়াও আরও দুটো বিষয় মনে করিয়ে দিই, সেটি হলো যে ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্ধারণ করা হবে। আমরা কিন্তু দীর্ঘ সময় এরকমের সংসদ পাইনি, যে কারণে সংসদের দিকে, সংসদ অধিবেশনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এবং আবদুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির, তিনি একটি বিষয় বলেছেন যে এই রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির, আচ্ছা মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা বলছেন, তিনি সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। উদ্বোধনী অধিবেশনে বাই রিচুয়াল, মানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ উদ্বোধনী ভাষণ হিসেবে শুরু হয়। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাগুলো বলছিলাম, আমরা প্রসঙ্গ এনেছি, জয়নুল আবেদিন ফারুক একটি কথা বলেছেন যে 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান, এবং এটি কথা বলার পরে আবার দল থেকে তাকে এটি নিয়ে শোকজও করা হয়েছে যে কেন এই কথা বলেছেন। এবং আরেকটি বিষয় আছে, স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই, এটা আবদুল্লাহ তাহের। এটি হলো আমাদের মূল ইস্যু। আর আপনি যদি তাহমিদের কথার কোনো কাউন্টার দিতে পারেন চান, সেটি আগে দিয়ে পরে এই ইস্যুতে আসবো না। দেখেন, ওই যে যে রকমের রাষ্ট্রে যে অবস্থাটা হবে, আমার কাছে যেটা মনে হয় আর কি, তারেক রহমান যতই আন্তরিকতার সাথে কাজ করুক না কেন, মানে মানে একটি অস্থির গোষ্ঠী নানান কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, এই যে গত 1.5 বছরে যেরকম মবক্রেসি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ইন্টেনশনাল মবক্রেসি আর কি, রাজুতে চলে আয়, সাথে সাথে মানে যে কোনো একটা বিষয় ইস্যু তৈরি করে, কমেন্ট তৈরি করে, তারপরে রাস্তায় মানে নেমে আসা, স্ট্যাটাস, হ্যাঁ আমি রাজুতে যাচ্ছি, হ্যাঁ। তো এই ধরনের ওনারা আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করবেন আমরা জানি। তা আমি চাইছিলাম না যে ভাইয়ের কথারই করতে। ওনাদের যদি জুলাই সনদ নিয়ে এত দরদ থাকে, ওনারা 1.5 বছর পরে সিগনেচার করলেন কেন? কি দুঃখ ছিল? জামাত সাইন করে করবেন, ওনারা তো সখী তুমি কার ছবির নায়ক, কখনো মন চায় কখনো মন চায় না, ঠিক আছে, ওনারা সাইন করলেন, ওনারা এত দেরিতে করলেন। 2042 সাল পর্যন্ত জয়নুল আবেদিন ফারুক যেটা বলছেন, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এটা বিএনপি সেই সরকার না, তারেক রহমান সেই প্রধানমন্ত্রী না যে হাসিনার মতো এরকমের আপনি তেলবাজি করবে, স্তুতি বন্দনা করবে, আর তারেক রহমান বলবে যে জি জি, না ওইরকম না, এগুলি করা যাবে না। আচ্ছা, গণভোটে না, গণভোটে আপনি যেই পদ্ধতিতে ভোটটা দেওয়ার জন্য মানুষকে বাধ্য করা হয়েছে, আমি শব্দচয়ন এরকম করলাম, কারণ আপনি গণভোটের যে কয়টা বিষয় ছিল, সেই বিষয়গুলিতে আমি তো কোনো জায়গায় হ্যাঁ মানে আমার মত থাকতে পারে, কোনো জায়গায় আমার দ্বিমত থাকতে পারে। আপনি এতগুলি টপিক ধরাই দিলেন যে, আর অপশন দিলেন 2টা, হ্যাঁ অথবা না। এখন মনে করেন আমি যে পয়েন্টগুলি আছে, এর পয়েন্টে 2টা আমি হ্যাঁ 2টা না, তাহলে আমি কোন জায়গায় দিব? এই যে একটা কন্ট্রোভার্সি তো ওইখানেই তৈরি করে দেওয়া হয়েছে না। যে পয়েন্টগুলি ছিল, সেই পয়েন্টগুলির ভিতরে তো আমি 3টা আমার ভালো লাগছে অ্যাজ এ নাগরিক হিসাবে, একটা আমার ভালো লাগে, এরকম হতে পারে না? আপনি তো দিয়ে দিলেন হ্যাঁ অথবা না দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এটা ভোটই হয়, সরকার নিয়ন্ত্রিত প্রচারণা কেন হলো? সরকার তো নিউট্রাল, এটা তো আমার উপর ছেড়ে দিতে হবে, আমি নাগরিক দেশের। সেখানে কিন্তু একদম প্রত্যেকটা একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত সরকার স্টেক গ্রহণ করে।
আপনি সেই বিমানবন্দরে যান, আপনি সচিবালয়ে যান, আপনি মানে স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসা যান, যেখানে যান সেখানে গণভোট এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্টাফদেরকে বলা হয়েছে যে অবশ্যই হ্যাঁ এর পক্ষে প্রচারণা করতে হবে। আপনি ওই যে আপনার সেহেরি ইফতারের ইস্যুও দেখা গেছে সরকার একটা ধরাই দিয়েছে যে গণভোটে হ্যাঁ দিন, সে যদি নিউট্রাল হয়, এটা তো পাবলিকের তো সেই মস্তিষ্ক প্রসূত চিন্তা আছে, বিবেক আছে, সে তো হ্যাঁ না দেবে এটা তার চয়েসের বিষয়, আপনি কোনো বাধ্যতামূলকভাবে এটা করবেন। সুতরাং এই রকমের অনেক বিষয় রয়েছে, এগুলি ভোটারের উপর আস্থা রাখার প্রয়োজনীয়তা না, দেখলো এটা তো সরকার। স্পষ্ট। আমি তো অনেকগুলি বিষয়ের ভিতরে আপনার সবগুলি বিষয় আমি হ্যাঁ বলবো কেন? আমি একটা আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি ঈদের সময় পাঞ্জাবি কিনতে পারি, আমি একটা শার্টও পরতে পারি, এটা তো আমার বিষয়। এখন আপনি যে অবশ্যই পাঞ্জাবি কিনতে নাহলে টাকা দেবো না, এটা কোন ধরনের আপ্যায়ন হলো? বিষয়টা হচ্ছে এই বিষয়গুলি ছিল এবং বাংলাদেশের মানুষ যে বিএনপিকে 2/3 যে সমর্থন দিয়েছে, নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, এগুলি জেনে শুনেই দিয়েছে। এবং রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের কল্যাণে বিএনপির যেভাবে নোট অফ ডিসেন্ট আগে দেওয়া উচিত, তার বিএনপির বিষয়টা হচ্ছে কি খুবই স্পষ্ট এবং সরলীকরণ। আমি যে কি করতে চাই সেটা পাবলিককে বলে দিয়েছে এবং হওয়ার পরও সেই স্ট্যান্ডে আছে। সকালে এক কথা, বিকালে এক কথা, আজকে মানি কালকে মানি না, যে আচরণ আমরা দেখতে পাচ্ছি যে জামাত সহ অন্য জোটে যারা আছেন, যে কখনো আন্তরিক অভিনন্দন ধন্যবাদ, কখনো বলে যে না 203টা আমরা যে ছিলাম নিয়ে গিয়েছে, এগুলি মানুষ এগুলিতে হাসে। কারণ হাসিনার বিদায়ের পরে তার সাথে যে চটকদার গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীদের কিছু প্রতিফলন মানে এই মানে ক্যারেক্টারগুলি আমরা দেখতে পাই, মানুষ যাতে বিনোদন পায় আর কি, ঠিক আছে, এই ক্যারেক্টারগুলি এখনো বিদ্যমান আছে। তো যাই হোক, এরপরে ভারী একটা কথার সাথে আমি একমত, মোরাল পুলিশিংয়ের বিষয় যেটি উনি বলেছেন, এটি কখনোই মানে আপনি যারা এগুলির গোড়ায় রয়েছে, আপনার এই কি বলে এটা মাদক আমদানি রপ্তানি ইত্যাদি যারা জড়িত, এগুলি ধ্বংস করতে হবে। মোরাল পুলিশিংয়ের নামে ক্যাম্পাসে ঢুকে অথবা কোথাও ঢুকে নির্বিচারে কাউকে মারা, ওই যে আপনার মজো সাংবাদিকদের সামনে রেখে আপনি ফুটেজ খাওয়ার মানে আপনার কি নাম ছিল জানি আপনার ডিবির হারুন স্টাইলে ওইভাবে আর কোনো অফিসার বাংলাদেশে জন্ম হোক, সেটা আমরা চাই না। যেরকম চাই না যে এটা জয়নাল ফারুক যে কথা বলেছেন ওইটা আমরা চাই না, যে সংসদে দাঁড়িয়ে হাসিনার এমপিরা বলতো যে একদম উনি যতদিন বেঁচে আছেন প্রধানমন্ত্রী থাকবেন, এই ধরনের একজন মানুষও বাংলাদেশে থাকবে, সেটা আমরা চাই না। তো এই হলো মোদ্দা কথা, যে আপনি বিরোধিতা থাকবে, বিরোধিতা তো গণতান্ত্রিক সৌন্দর্য, সেই বিরোধিতাটা আমরা মনে করেন যে কোনো কারো চাপিয়ে দেওয়া বিরোধিতা বা কারো কাছ থেকে শেখানো বুদ্ধি নিয়ে দরবারে যায় ফুরিয়ে গেলে কোথায় পায় ওই বিরোধিতা, যেটা বিশেষ করে এনসিপি ভাই ব্রাদাররা করেন, ওনারা মুরব্বিয়ান একরামরা আমির সাহেবরা যেটা বলে দেন, এখন তো এক প্রকার মানে জামাতের ভোকাল হচ্ছে এনসিপি, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইদানিং দেখবেন জামাত কিন্তু চেপে গেছে, ওনারা তির্যক বাক্য মানে কথাবার্তা বলে না, ওনারা খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, কিন্তু যা বলায় নাসিরুদ্দিন পাটোয়ারিদের দিয়ে বলায়, নাহিদদের দিয়ে বলায়, বা অন্যান্য যারা আছেন এখানে তাদেরকে দিয়ে বলায়। তারা মনে করেন যে কথায় কথায় বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটায় দেয়, যে এইটা না মানলেই গণঅভ্যুত্থান হয়ে যাবে, গণঅভ্যুত্থান মামুবাড়ির আবদার, এটা বললেই হয়ে যায় দেশে গণঅভ্যুত্থান। তো যাই হোক, এটা তাদেরকে দিয়ে বলে, তাদের প্রতি অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে যে স্বকীয়তা, আপনার যে স্বকীয়তা, আপনার যে এনসিপি, আপনি যে গণঅভ্যুত্থানের ফসল হিসাবে যে আপনারা যে দলটা গঠন করেছেন, সেই স্বকীয়তাটা বজায় রাখেন, রাজনৈতিক ঐক্য থাকবে, নির্বাচনী ঐক্য থাকবে, কিন্তু মানুষ যাতে আপনাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে যে তারা একটা পলিটিক্যাল পার্টি। আপনি ওই যে কি বলে ওটা জাতীয় পার্টির মতো একেবারে সেবাদাস হয়ে যায় না আওয়ামী লীগের, তাহলে আপনার অস্তিত্ব সংকটে পড়বে। আচ্ছা, আমি একটু ভাইয়ের কথা থেকে নেই। প্রথমত হচ্ছে ওনার যে বক্তব্য, এই বক্তব্যটা আসলে রাজনৈতিক যেই সহিষ্ণুতা কিংবা হচ্ছে যে ভদ্রতা, সেটার বিপক্ষে যায়। যে আসলে নাসির নাহিদকে দিয়ে জামাত কথা বলায়, মানে এখানে হচ্ছে একটা ব্যক্তির যে ইন্ডিভিজুয়ালিটি আছে, সেই ইন্ডিভিজুয়ালিটির উপরে আঘাত আমি মনে করি। হচ্ছে এই নাসির নাহিদকে কাউকে বলে দিতে হবে না যে নাসির নাহিদ কি বলবে। ওরা ওই সময় বলে আসছে যে সময়টাতে বাংলাদেশে খুব কম মানুষ কথা বলতে পারতো, হাসিনার এগেনস্টে ওরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। যে 3 তারিখে যে নাহিদ এক দফার ঘোষণা করছে, সেই নাহিদকে আপনাদের কারো শিখাই দিতে হবে না, কিংবা জামাতের আমিরের বা জামাতের শিখাই দিতে হবে না কি বলতে হবে, নিজে করে বলতে হবে, কাদের সাথে আলোচনা কইরা কাদের সাপোর্ট নিয়ে, আপনি কাদের সমর্থন নিয়ে আপনি বলেন কাদের সমর্থন নিয়ে করেন, আপনি বলেন কাদের সমর্থন নিয়ে করছে। আপনি যদি এখন দিতে চাইছিল নাকি? হ্যাঁ, নাহিদ এক দফা দিতে চায় না, তো মুসলেকা দিয়ে আসছে যে আন্দোলন প্রত্যাহার করলাম নাহিদদেরকে। আপনি যদি এখন এই কথা বলেন তাহলে আর তো কিছু বলার দরকার নাই। তারেক রহমানও মুসলেকা দিছে, তারেক রহমানও রাজনীতি করে মুসলেকা দিয়ে গেছে। এগুলি আপনাদের বানানো কথা, জামাতের বানানো কথা। এইগুলা হচ্ছে এই যে আপনি এখন এগুলো বলেন, দেখেন আপনারা হচ্ছে আমি যেটা বলছি যে জামাতের মুখপাত্র হয়ে গেছে, নতুন করে দেখেন, মানে আপনার অন্যের কথাকে বন্ধ করার অনেকগুলা টেকনিক আছে। এটা হচ্ছে আরেকটা টেকনিক, যখন আপনি প্রতিবাদ করবেন, আপনি বাধা দিবেন, যেটা তো তুমি বলতেছো না, এটা তো তোমার জামাত শিখিয়ে দিছে, এটা দিয়ে আপনাকে হচ্ছে পলিটিক্যালি প্রুভ করবে যে আপনি জামাতের বি টিম।
তো আপনারা তো এখন জামাতের দেখেন, জোটে না, না, আছেন। আপনি দেখেন এটা একটা রাজনৈতিক জোট, এটা স্পষ্ট, এবং আদর্শিক জোট না। মোটেও আদর্শিক জোট না। এনসিপি প্রথম থেকে যে রাজনীতি করে আসছে, ছাত্রশক্তি যে রাজনীতি করে আসছে, সেই রাজনীতিতে আপনি স্পষ্ট একটা পার্থক্য দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন নতুন করে যে এনসিপি অমুকের বি টিম হয়ে গেছে, এনসিপি অমুকের কথা বলছে, এই ধরনের কথা দিয়ে মূলত হচ্ছে এনসিপিকে ঘায়ল করার জন্য, এবং এইটা দিয়ে হচ্ছে যে একটা দলের যে স্বকীয়তা আছে সেই স্বকীয়তাটাকে নষ্ট করার জন্য ওনারা বলছেন। আপনি দেখেন, ওনারা বললেন যে আমরা মবক্রেসি করতে চাই, উনি বললেন যে আমাদের কথা শুনে নাকি মানুষ হাসে। ওনাদের কথা শুনে মানুষ সবচেয়ে বেশি হাসে যখন ওনারা মবক্রেসির বিরুদ্ধে কথা বলে ওনারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে মবের মুখে দখল করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করলো, এবং গভর্নরে কাকে বসালো যেই লোকের কোনো ধরনের ব্যাংকিং এর মনিটারি পলিসির কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই। এরপর আমরা দেখলাম বাসসে কি হলো, বাসসে মাহবুব মোর্শেদকে তারা হচ্ছে এভাবে মব করে সরাই দিল। দুদকে দেখলাম সেম জিনিসটা। এরপরে হচ্ছে মবক্রেসির একক ঠিকাদার হচ্ছে এনসিপি, কারণ শব্দ এনসিপির। এরপরে দেখেন ওনারা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষরের কথা বললেন, এটা নিয়ে ওনারা টর্ন করলেন। এখন কথা হচ্ছে এনসিপি কেন আসলে জুলাই সনদে স্বাক্ষর করেন নাই, উনি এগুলো পড়েন নাই, এই কারণে হচ্ছে উনি এই ধরনের বক্তব্য দেয়। এনসিপির স্পেসিফিক কোয়েশ্চেন ছিল যে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এবং এনসিপির যে কনসার্নটা ছিল সেই কনসার্নটা কি এই নির্বাচনের পরে সত্য হইল কিনা, বিএনপি কি মানুষের সাথে গাদ্দারি করছে কিনা, বিএনপি মানুষের সাথে এখানে গাদ্দারি করছে যেই জুলাই সনদের বিএনপি কিভাবে গাদ্দারি করলো? আমি স্পষ্ট করতেছি, না এক্সাইটেড হওয়ার কিছু নাই। বিএনপি কিভাবে গাদ্দারি করলো? মানুষ আমি বলি, যেই জুলাই সনদের যখন বিএনপি একমত হলো, বিএনপি কি জানে না এখানে যে 4টা অপশনের জন্য আপনার একটাই উত্তর হানা আছে? বিএনপি কেন এখানে একমত হলো? তারেক রহমান কেন মানুষকে বললো যে গণভোটে হা দেন? যদি সে মনে করে যে তার ইশতেহারের গুলাই বাস্তবায়ন করবে, তার ইশতেহার তো আছেই, যদি সে তার ইশতেহারের গুলাই বাস্তবায়ন করে তাহলে সে বলবে যে গণভোটে আপনারা না দেন, আমি আমার ইশতেহারে যতটুকু আছে আমি ততটুকুই বাস্তবায়ন করব। যদি তারা না ভোটের ক্যাম্পেইন করতে সমস্যা হইতো, এইখানে স্পষ্ট গাদ্দারি হয়েছে। মানুষকে বলা হয়েছে যে গণভোটে হা দেওয়ার জন্য, এখন তারা বলছে আমি আমার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করব। তাহলে আপনি গণভোটে হার কথা কেন বলছেন? আপনি তো এখানে মুনাফিকি করছেন। আপনি যখন আপনি দেখেন খালেদা জিয়া উত্তপ্ত শাহবাগের মধ্যে, উত্তাল শাহবাগের সামনে দাঁড়ায় বলছিল যে এই শাহবাগ হইতেছে আপনার ফ্যাসিজমের করতেছে, ফ্যাসিজম তৈরি করতেছে, ফ্যাসিস্ট একটা প্রক্রিয়া। ওই সময় জনমতের বিরুদ্ধে গিয়ে যদি খালেদা জিয়া অবস্থান নিতে পারে, আপনি নিতে পারেন না কেন? আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি তো খালেদা জিয়ার ছেলে, আপনি কেন পারেন না? এরপরে দেখেন উনি বললো যে সরকার কেন প্রচারণা করছে। সরকার কেন প্রচারণা করবে না? এই সরকারের লেজিটিমেসি হচ্ছে জনগণ, জনতা, তাদেরকে বৈধতা দিছে জনতা। যেই সংস্কারের জন্য, এবং দেখেন যখন মানুষজন এই সরকারকে বসাইলো, এই সরকার স্পষ্টত 3 তারিখে 3টা জিনিস ছিল: ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সংস্কার এবং নির্বাচন। যখন সংস্কারের প্রশ্ন আসলো, এই সরকার কি সংস্কারের পক্ষে অবস্থান নেবে না বিপক্ষে অবস্থান নেবে? আপনি যদি, আপনাকে যেই কাজের জন্য বসানো হইলো, আপনি যদি বলেন যে আমি নিরপেক্ষ হব, এবং এখানে বিএনপি তো সবার আগে সংস্কারের দফা দিয়েছিল। আমি বিএনপির পক্ষে বলার জন্য বলছি না, এটা ফ্যাক্ট। বিএনপি 31 দফা দিয়েছে। বিএনপি এর আগেই যখন আওয়ামী লীগ ছিল তখনই বিএনপির 31 দফা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল, এবং এই জুলাই সনদের মধ্যে 31 দফার অনেকগুলো দফা আছে, অনেকগুলো জিনিস আছে। এটা দিয়ে তো অবশ্যই বিএনপি এটা ক্রেডিট পায়। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যখন আপনার যেটা ভাল লাগবে, আপনার যেটা দলের এজেন্ডা বাস্তবায়ন করবে, যেটা আপনার দলের পলিসির সাথে যায়, আপনি শুধু সেটা করবেন। তার মানে হচ্ছে আপনারা এই কাজটাই করেন। ধন্যবাদ আপনি জনগণের এজেন্ডাটাকে বাদ দিয়ে দিলেন। এবং দেখেন উনি যেটা বললো যে মানুষ কি তাহলে বিএনপিকে ভোট দেয় না? হ্যাঁ, মানুষ বিএনপি ভোট দিছে, মানুষ একই সাথে গণভোটে হাও দিছে। মানুষ যেমন বিএনপির পক্ষে রায় দিয়েছে, এবং একই সাথে মানুষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট দিয়েছে। আপনার যদি, আপনি এখন যে ছুতা ধরতেছেন, আপনি যে ছোট ছোট খুদ বের করতেছেন, আপনার যদি এই আমি একটু একটা প্রশ্ন করে কেন গণভোটে সম্মত হয়েছেন? আমি একটা প্রশ্ন বলি, এটা বিরতির পরে হতে হবে, তারপর আমার কাছে আসতেছে এখনই। সেটি হলো যে একটা জায়গায় জামাতের আমির দাবি করছেন বাংলাদেশ 2 বার স্বাধীন হলেও মানুষ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি বলেন দেশের বৃহত্তর স্বার্থে আমরা 2টি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, আমরা অঙ্গীকার মতো 2টি শপথ নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সরকার এখনো শপথ নেয়নি। আমার কথা হলো যে 2টি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কি আছে? নির্বাচন যা হয়েছে তাই তো হয়েছে। এই প্রশ্ন নিয়ে আলোচনা করব।
আমান আপনি যদি না, আমি যেটি একটু আগে বলতেছিলাম যে আমি কিন্তু যে কয়টা কথা বলছি মানে জামায়াতকে বেশি ইন্ডিকেট করে কথা বলছি এবং এট দ্য সেম টাইম আমি বলেছি যে জামাতের এনসিপি এক প্রকার মুখপাত্র হয়ে না গেল। এনসিপি আমি যেহেতু শেষ করি। জোটে আছে শেষ করি। এনসিপি কে এটা তো কিন্তু খণ্ডন দেখেন, করতে হবে। সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল মানে এনসিপি কে নিয়ে না, বললে খণ্ডন করেছেও তো। এনসিপি কে নিয়ে বললে যতটা কষ্ট লাগে তার সাথে জামাতকে নিয়ে বললে বেশি কষ্ট লাগে কারণ হচ্ছে কি আচ্ছা এইগুলা এই ধরনের এনসিপি হচ্ছে বক্তব্যগুলো এগুলো আসলে খুবই NCP মানে হচ্ছে আচ্ছা, কি? আমরা একটা আমাদের আমি কথা শুনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বক্তব্যগুলো খুবই বিস্তৃত। আরে আপনি ধরেন, কষ্ট আমরা- লাগলে একটু শুনেন না আমাদের কথা শুনুন। ধৈর্য করেন না, ধৈর্য না, না, ধরেন ধৈর্য জামাতের ধরে বৈশিষ্ট্য শুনেন। পুরোটাই এই যে দেখেন এই আচ্ছা, যে আমাদের কথা শুনেন না, শুনুন। ওনারা গত 25-26 বছর একসাথে জামাতের সাথে ছিল, জামাতের সাথে সবকিছু করছে। গোলাম আজম কিন্তু মিজান আমরা থেকে স্বভাব শুরু করে- পাই না, এই কারণে আমরা গোলাম আলাদা। আজম, মিজান আপনারা থেকে জামাতের শুরু করে স্বভাবটা পাইছেন, ঠিক সবাইকে তারা ডিফেন্ড করে গেছে, মানে খালেদা জিয়া নিজে যাই হোক, নিজে একটু আমাদের কথা মঞ্চে শুনি। দাঁড়ায় ডিফেন্ড করে আমাদের গেছে। কথা শুনি কিন্তু একটু। এখন আরে ওনারা ভাই আমি হচ্ছে- বলবো আবার আপনারা আমি বলতে পারবেন না, আপনাকে ছাড়বো, আপনি তো উত্তেজিত হন কেন? আপনাকে ছাড়বো। কলেজে আমান হাত বলেন। লাগছে জামাত নিয়ে কথা বলেন, বলছি। আপনি বলেন। বিষয়টা হচ্ছে যে ওই যে মানে নিজেদেরকে নিয়ে কথা বললেও যা কষ্ট না লাগে সে জামাতকে নিয়ে কথা বললে কষ্ট বেশি লাগে। তাসনিম জারাদের মতো যারা আসছিল এখানে, ঠিক আছে, 8-10 জন এরকমের যারা বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষিত বা জুলাই গণঅভ্যুত্থানে সবারই ভূমিকা ছিল, ওনাদেরও ভূমিকা ছিল। তারা কিন্তু এই যে মানে বিশেষ করে এক্স শিবির, ঠিক আছে, প্রো শিবির, এক্সট্রা শিবির, এদের অনেকের যন্ত্রণায় এই এক্সট্রা LGBT শিবির আবার কি? ঠিক আছে, ওই যে মনে করেন যে আপনি শিবিরের চেয়েও শিবিরকে বললে যাদের গায়ে বেশি লাগে, ঠিক আছে, তাহলে এক্সট্রা শিবির আর কি। তো যাই হোক, আচ্ছা, ভাই এটা মনে উত্তেজিত হয়ে আপনার যাচ্ছে, নাম। যাই হোক ভাই উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তেজিত হওয়ার দরকার নেই, উত্তেজিত হবেন কেন? তো যাই হোক, আপনি যে প্রশ্ন করতেছেন জামাত নিয়ে কি জানি বলেন শেষ? দুইটা নির্বাচন, আমি আমির সাহেব দুইটা বলেছেন যে নির্বাচন। দেশের বৃহত্তর দেখুন, স্বার্থে আমরা 5 দুটি তারিখের নির্বাচনের পরে- ফলাফল মেনে 5 নিয়েছি। তারিখের পরে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ওই গণভোট, তারপরে এই স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে যেটা আসলে সংস্কার ছাড়া নির্বাচন না, এদেশে নির্বাচন মানুষ হতে দিবে না, নানান বক্তব্য তাদের আছে না, এখনো ভিডিও খুঁজলে দেখা যায়। তারপরে গণভোট, তারপরে আপনার সর্বশেষ কি আসলো যে এরকম 7-8টা পর্যায় ছিল যে এগুলি ছাড়া নির্বাচন হতে দিবে না। শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েই গেল আর কি। তো নির্বাচনটা হয়েছে, হওয়ার পরে আমরা সেদিন একদম 12 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত আপনি ভিডিও ক্লিপগুলি ধারাবাহিকভাবে দেখবেন যে তারা কি বলেছে নির্বাচন সম্পর্কে। নির্বাচন শেষ হয়েছে, দেখুন জামাত অতীতের যে কোনো সময়ের চেয়ে যতগুলি সে নির্বাচন করেছে, এটার সবচেয়ে বেশি যে নির্বাচনে তারা ভোট পেয়েছে তার চেয়ে আনুপাতিক হারে এই নির্বাচনে 6 ভাগ বেশি ভোট পেয়েছে আর কি, 6 গুণ। তো বিএনপির এটা যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেটিকুলাস ডিজাইন হয়ে থাকে, বিএনপি তো এর আগেও এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে। সর্বশেষ 2001 সালের 1 অক্টোবর নির্বাচনেও বিএনপি 2/3 সমর্থন নিয়ে ক্ষমতায় আসছিল। তো জামাত যে এই যে 6 গুণ বেশি ভোট পাইলো, এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। একটা তো 6 গুণ বেশি ভোট অস্বাভাবিক কেন? হ্যাঁ, যদি বিএনপির এটা অস্বাভাবিক হয়ে থাকে, মেটিকুলার ডিজাইন হয়ে থাকে, এইটা অস্বাভাবিক। বিএনপি তো, আপনি আমার উদাহরণটা বুঝেন না, তারা তো সংখ্যাগরিষ্ঠতা এর আগেও আসছে, এটা নতুন নয়। বরং জামাত 6 গুণ বেশি ভোট পাইছে আগের যে কোনো সময়ের চেয়ে। তো অস্বাভাবিক যদি হয়, ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, বা যদি এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটে, অস্বাভাবিক কোনো ফলাফল হয়, তাদের ক্ষেত্রে হওয়ার কথা তো। কারণ তারা তো অনেক, এর আগে সর্বোচ্চ 18টা সিট পাইছে তারা। এটা 91 বিএনপির সাথে জোট ছিল। তাও বিএনপির সাথে ছিল, বিএনপির লোকজনও তাদেরকে ভোট দিচ্ছে। যাই হোক, তো উনি যেটা বলে থাকেন যে দেশের স্বার্থে জাতির স্বার্থে মেনে নিয়েছেন, তো উনি তো প্রথম অভিনন্দন জানালেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটা বললেন, আবার এখন মেনে নেওয়ার কথা কেন বলতেছেন? এটা তো কন্ট্রোভার্সি না, দ্বিচারিতা না? তো যদি এটা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেয়, এটা তো একটা মানুষের ভোটাধিকার রক্ষা করার একটা পবিত্র আমানত, ছিনিয়ে যদি নিয়ে থাকে, তাহলে এতবার অন্যান্য কেন মানলেন? তাহলে তো ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য এটা। এতবার অন্যায় তো ওনাদের ইসলামিক দল হিসাবে মানার কথা ছিল না। কারণ ইসলাম বলে হচ্ছে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ দাও, একজন হলেও সে দাঁড়ায় প্রতিবাদ করা উচিত ছিল। তা আপনারা এত বড় একটা জনশক্তি নিয়ে এত বড় অন্যায়কে কেন মানলেন? আজকে এসে বলছেন দেশের স্বার্থে মেনে নিয়েছেন। এই বৈপরীত্য, এই যে দ্বিচারিতা, এগুলি মানুষ বুঝে, যার কারণে ওনারা হাস্যরসের আমরা বিরতির সময় হয়ে আসছে। বিরতি থেকে ফিরে আমরা আলোচনাটা আসতে চাই যে আগামীকালকের যে সংসদ বসছে, এই সংসদে আসলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত? রাষ্ট্রপতি ভাষণ তো দিবেনই, রাষ্ট্রপতির ভাষণ নিয়েও সৈয়দ মোহাম্মদ আবু তাহেরের একটা বক্তব্য আছেন যে তারা এই ভাষণ পছন্দ করছেন না স্বৈরাচার দোষী হিসেবে, এবং এনসিপি আপনারা তো বলেছেন যে এই ভাষণ আপনারা শুনতে যাবেন না, বয়কট করবেন। এই বিষয়ে আলোচনায় থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। তাহমিদ, আপনার কাছে আসি। মানে রাষ্ট্রপতি তো ধরেন নাহিদ ইসলামও কিন্তু এই রাষ্ট্রপতির অধীনেই উপদেষ্টার শপথ নিয়েছিলেন এবং এই নির্বাচন হলো। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার কারণটা কি, মানে শুনতে না যাওয়ার কারণটা কি? আচ্ছা, এখানে আমি এই আলোচনা আসার আগে একটু আমান ভাইয়ের ব্যাপারে একটু বলি আর কি। সেটা হচ্ছে মানে বাংলাদেশের রাজনীতিতে জামাত সবসময় হচ্ছে একটা পার্টি হিসেবে ছিল এবং এটাকে হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিতে, যদি ৭১-এর পরে বলি, যে রিলেভেন্ট করছেন জিয়াউর রহমান, এবং এটাকে হচ্ছে পুরোপুরি বাংলাদেশের পলিটিক্সে একটা এক্সপেক্টর হিসেবে নিয়ে আসছে বিএনপি ১৯৯১ সালে, এবং পরবর্তীতে ৯৬-তেও আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি করছে, আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপি সরকারকে ফেলছে, এবং পরবর্তীতে আবার একটা দীর্ঘ সময় পর্যন্ত বিএনপি জামাতের জোট ছিল। তো জামাত নিয়ে যদি মানে সমস্যা থাকে, জামাত নিয়ে অবশ্যই অনেকগুলো কোয়েশ্চেন আছে। ৭১ থেকে শুরু করে পলিসি থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয়ে কোয়েশ্চেন আছে। তারা নারী ইস্যুকে কীভাবে দেখে, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। তো আপনি ধরেন রাজনৈতিক একটা অ্যালায়েন্স যখন বিএনপি জামাতের মধ্যে ছিল, তখন আওয়ামী লীগ জামাত বিএনপিকে একসাথে একটা বর্গের মধ্যে দেখতো, যেহেতু এই দুইটা আসলে একই বর্গ। এরা একটা হচ্ছে রাজাকার, আর একটা হচ্ছে রাজাকারদেরকে পুনর্বাসনকারী রাজাকারদের হাতে পতাকা তুলে দেয়া। এবং ঠিক সেম জিনিসটা হচ্ছে এখন হইতেছে, যেখানে হচ্ছে ধরেন রাজনৈতিক একটা জোটকে তারা হচ্ছে সেটাকে এনসিপিকে বিরোধিতা করার জন্য, এনসিপির রাজনীতিকে নাই করে দেওয়ার জন্য তারা হচ্ছে পুরোপুরি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে জামাতের সাথে এনসিপি কানেক্টেড, বা জামাত যেটা বলতে পারে না সেটা এনসিপিকে দিয়ে বলায়। এখন কথা হইতেছে, আপনারা স্পেসিফিকভাবে যদি ঠিক করে দেন যে এনসিপির রোল কি হবে, এনসিপি কি বলবে, আপনারা তাহলে একটা গাইডলাইন বানাই দেন যে এনসিপিকে এইটা অনুযায়ী কথা বলতে হবে। তারা যদি সরকারের বিরোধিতা করে তাহলে এটা অনুযায়ী করতে হবে। যদি তুমি এই লাইনটা বিচ্যুত করো তাহলে এটা হচ্ছে জামাতের লাইন। আপনারা এটা ঠিক করে দেন। মানে আপনাদের যে কথাবার্তার স্টাইল, 2 দিন পরে আপনারা ঠিক মানে আস্তে আস্তে ওই দিকেই যাইতেছেন, যে আস্তে আস্তে আপনি বলে দিবেন যে কোনটা আপনি দ্বিমত করা যাবে, কোনটা অনুযায়ী কোনটা করলে আপনি তারে বলবেন যে তুমি হচ্ছে জামাত। তো এইটা হচ্ছে আগে আপনারা ঠিক করেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যদি রাষ্ট্রপতির কথায় আসি, রাষ্ট্রপতির আলাপে আসি, তো রাষ্ট্রপতির আমি যে একটা বিষয়টা, প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ শিওর। আচ্ছা, মানে আপনারা তো জামাতের সাথে নির্বাচনী জোট করছেন, তো সেখানে যদি জামাত বলেই, এতে মানে আসলে রিয়াকশন কেন? না, এখানে আসলে দেখেন, মানে জামাত তার দল হিসেবে তার স্পোক্স পারসন আছে, তার আলাদা দলের মিডিয়া উইং আছে, সে কথা বলার মতো একটা জায়গা আছে, স্কোপ আছে। এরপরেও ধরেন আপনি যদি বলেন যে হচ্ছে জামাত কথা বলে না, জামাত মুখে দিয়ে বলায়, তার মানেটা হচ্ছে এখানে সমস্যাটা আসলে বলাতে না, সমস্যাটা হচ্ছে আপনার যে ইন্ডিভিজুয়ালিটি, আপনার যে স্বকীয়তা, সেই স্বকীয়তাটাকে আমি ন্যারেটিভের মাধ্যমে নাই করে দিলাম যে আসলে এনসিপির নিজস্ব কোনো সত্তা নাই, আপনার ছাত্রশক্তির নিজস্ব কোনো সত্তা নাই, ওরা হচ্ছে এই বয়ানের মধ্যে রাজনীতি করে বা অমুকে যেটা শিখাই দেয় সেটা করে। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি ওইটাই বলেন যেটা আমি আপনাকে শিখাই দিই, তার মানেটা কি? আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই, আপনার নিজস্ব কোনো ইন্ডিভিজুয়ালিটি নাই, স্বকীয়তা নাই, আপনাকে আমি যেটা বলি আপনি সেটাই করেন। তো এটা দিয়ে আপনাকে আমি খারিজ করে দিলাম। এটা দিয়ে মানে আমান ভাইয়ের রাজনীতিটাও থাকতেছে, আমার রাজনীতিটাও থাকতেছে, মানে জামাতও থাকতেছে, বিএনপিও থাকতেছে, মাঝখান দিয়ে এনসিপি নাই হয়ে যেতেছে। মানে ওনারা হচ্ছে এখানে থ্রেটটা আইডেন্টিফাই করতে পারছে। দেখেন আমানুল্লাহ বলতে হচ্ছে যে আপনি এখনো আগের মতো জামাতের সাথেই রাজনীতি করেন। হ্যাঁ, ওনারা আসলে জামাতের সাথেই রাজনীতি করে। এবং এখানে ইন্টারেস্টিং, আমি আপনাকে বলি, মানে ওনারা প্রতিপক্ষ হিসেবে এনসিপি কে চায় না, ওনারা প্রতিপক্ষ হিসেবে জামাতকে চায়। এই জন্যই ওনারা এনসিপির যে স্বকীয়তা সেটাকে হচ্ছে ন্যারেটিভের মাধ্যমে নাই করে দিতে চান। এবং তারা জানে এনসিপি বিরোধী দল হিসেবে, যেমন ধরেন গতকালকে শুধুমাত্র হাসান আব্দুল্লাহর একটা লাইভ থেকে বাংলাদেশের মানুষ জানতে পারছে যে সরকারের পক্ষ থেকে, মানে বিদেশ থেকে আপনার জন্য খেজুর আসে, আপনার জন্য হচ্ছে দুম্বার গোস্ত আসে, প্রতি বছর আসে, যেটা কিনা গত বছরের রেফারেন্সে এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি যে আসে, ভুরিভোজ করছেন না, এটা জানে। এই যে আজকে নিউজ আছে, আমি আপনাকে দেখাইতে পারবো, আমি আপনাকে একটু দেখাইতেছি, আপনি একটু শুনুন, আমি আপনাকে দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। তো জাস্ট এরকম ছোটখাটো কয়েকটা বিষয় যেগুলো হচ্ছে তারা নিতে পারে না, এবং এই জন্য তারা এনসিপিকে বিএনপি নিতে পারে না। একদম স্পষ্ট ধৈর্য, সহিষ্ণুতা, আপনার চেহারা দেখা যাচ্ছে আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমি আমানুল্লাহ মানের কাছে আসবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার হাতে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এরা অনেকে কথাবার্তা, মানে
আওয়ামী লীগে কিছু জোকার ছিল না, সেই জোকারদের অনুপস্থিতি আমরা আসলে টের পাচ্ছি না আর কি, তাদের শূন্যতা আসলে পূরণ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে জোকারি অধ্যত্ব বাংলাদেশের মানুষের কাছে একটা বিষয় জুলাই পরবর্তী সময় একটা প্রশ্ন খুবই রাখি স্পষ্ট যে হয়ে যাচ্ছে। আচ্ছা, এনসিপির তো আলাদা একটা সক্রিয় দল, আপনারা কেন মনে করেন যে তারা তো বারবারই বলছে যে এটা তাদের নির্বাচনী জোট, আপনার তাদের তো প্রশ্নটা আদর্শিক সময় কোনো নষ্ট হবে, আমি বলতেছি, আমি কিন্তু জি, বলেন। একবারও বলি নাই উনি যেভাবে বোঝাতে চাচ্ছেন। আপনি যদি একটা ক্রিকেট টিমে, ফুটবল টিমে ক্যাপ্টেন থাকে না, বলে যে অমুকের নেতৃত্বাধীন একাদশ নির্বাচনী জোটে, তারা তো জামাত নেতৃত্বাধীন জোট না, না এনসিপি নেতৃত্বাধীন জামাত জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট। তো সেটা মানুষ বলতে পারবে না যে আপনার ভাষা, আপনার শব্দচয়ন যদি কারোর সাথে মিলে যায়, আপনি যদি একবার বলেন যে আপনার অমুকের ভাষায় তো আপনার কথা মনে হচ্ছে, ওই যেমন উনি আমাকে বললেন যে আপনারা তো ফ্যাসিস্টের ভাষায় কথা বলতেছেন, আমি কোনোর মধ্যে এগ্রেসিভ হয়েছি নাকি? তো এই যে ঠাকুরগড়ে কেড়ে কলা খায় না, এইটা তো মানে বোঝাই যাচ্ছে। আপনার কথার সুর যদি জামাতের সাথে মিলে যায়, তা আমি বলবো না যে এটা এই তালে আসছে, সুরে আসছে, বৈতালিক হয় না, আমি কথা বলবো না। এটা বললে এত উত্তেজিত হওয়ার কি আছে ভাই? উত্তেজিত হওয়ার কিছু নাই তো। বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্ট পরবর্তী সময়ে সিনিয়রদেরকে অসম্মান করার যেই ট্রেন্ড চালু হয়েছে, এটা বিএনপির মতো একটা ভদ্র, একটা শান্ত দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, এই জন্য এরা এইভাবে কথা বলতে পারতেছে। এই জায়গায় অন্য কাউকে, ইভেন যদি জামাত ক্ষমতায় থাকতো, আমরা কি ধরনের কথা বলতাম, তাহলে পরিণতি কি হতো? আপনাদের বিবেককে প্রশ্ন করি। এত বিএনপির ভালো মতো দল একটা আছে? দল চাঁদাবাজি করে কেন? কে? জায়গায় জায়গায় জিজ্ঞেস চাঁদাবাজি করলে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি 5 তারিখের পর আপনারা করছে। যারা টিউশনি করে চলতো, খাইতে পারতো না, বিকাশে 2000 টাকা আনতো, এরা সবাই দামি দামি গাড়ি বাড়ি ওয়েস্টিনে চলাফেরা করে, এগুলো খুঁজলে সব বের হইব। ঠিক বের আছে, করেন না, আপনারা তো এখন তো আপনাদের চাঁদাবাজির সরকার, কথা বের যদি করেন। বলি 5টা নাম বলেন, এখন তো বলেন আপনাদের 5 জন সরকার, চাঁদাবাজের বের নাম করেন। বলেন না, আপনি এখন তো বলেন না, আপনাদের এই যে সরকার, মুখস্থ আপনারা কথা বের করেন বলতেছে, না। না, না, এখন তো মুখস্থ কথা, আপনাদের সরকার, এসব আপনারা ফাইজলামি বের বাদ দাও করেন। মিয়া। আপনারা 5 জন চাঁদাবাজের নাম বলো না, এটা তো ঠিক আছে? সম্পূর্ণ অভদ্র। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এই যে মুখস্থ কথা বলতেছে কেন? এই যে এখন তাহমিদ আল মুদাসসির নাম বলো না, চৌধুরী, বলতে পারবে না তো, শিখাই দিচ্ছে, বলতে পারবো। আমানুল্লাহ আমান এবং অবশ্যই তাহমিদ বলতে আল মুদাসসির, আপনাদের দুইজনকে শিখাই দিছে, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চমৎকার আলোচনা হলো। দর্শক, আলোচনাটা চলবে, এটা এই ব্যাপারে কোনো দ্বিধা নেই, কারণ জুলাই এসেছিল মানুষ কথা বলবে, মানুষ কথা বলবে, মানুষ প্রধানমন্ত্রীর সমালোচনা করবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তিনিও বারবারই এই বিষয়টি তুলে ধরছেন যে প্রধানমন্ত্রী একদম ধরাছোঁয়ার বাইরের কেউ নয়। এই জায়গাগুলো যেমন খুবই ইতিবাচক, আমরা আশা করছি এই অধিবেশনে আমরা সেই ইতিবাচকটাই শুরু করব, এবং এটি হয়তোবা জুলাই সনদের প্রথম সংস্কার এবং সবচেয়ে বড় সংস্কার হবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।